this computer. Yes, we start now. তাহলে আমরা কি পড়বো দেখি, আমার কলমটা বের করি। স্যার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না? না বোঝা যাচ্ছে না স্যার। না স্যার, মাঝে মধ্যে চলে যাচ্ছে স্যার। আমি আসলে কথা বলছিলাম না তো, কেমন করে কথা বোঝা যাবে? এখন বোঝা যায় কথা? জি স্যার। হ্যাঁ, আমরা নতুন পেজ নিয়ে স্টার্ট করি। শোনা যাচ্ছে? রেকর্ড হচ্ছে? হচ্ছে স্যার। জি স্যার। রেকর্ড হচ্ছে, কথা শোনা যাচ্ছে, তাই না? What we can do, এই কোর্সটাতে আমরা কি পড়বো? এই কোর্সটাতে বেসিক্যালি আমরা কয়েকটা জিনিস পড়বো। তার ভিতর একটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। স্যার এখানে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস বলতে আমরা কি উৎপাদন কেন্দ্র থেকে একদম গ্রাহক পর্যায়ে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেখান থেকে পড়বো এতটুকু অংশ? আমরা আসতেছি। তুমি কালকে ক্লাসে ছিল না? জি স্যার ছিলাম স্যার। তাহলে তোমার প্রশ্নের উত্তর হবে, কালকে বলেছিলাম, যখন অনেক সময় তো খেয়াল হয় না, আমরা আবার পড়তেছি। তাহলে এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস করব। দ্বিতীয়টা পড়বো কি, ট্রান্সমিশন মডেল, ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইন মডেলিং। হোয়াইট বোর্ডের মতো হয় না ট্রান্সমিশন লাইনে। আরেকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাওয়ার সিস্টেম প্রোটেকশন। ইন্ট্রোডাকশন, স্যার আগের সার্কিটটাই শুধু দেখতে পাচ্ছি, পরে কিছু লিখছেন কি ওগুলো দেখতে পাচ্ছি না স্যার। দেখতে পাচ্ছ না? না কিছু এটা দেখা যাচ্ছে সার্কিট, এরকম সার্কিট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার কিছু তো দেখতে পারতেছি না। তাহলে বুঝতে পারতাম স্যার। হ্যাঁ, মাউসের এইবার দেখা যাচ্ছে, তাই না? কিছু যে লিখলাম পাওয়ার সিস্টেম দেখা যায় না স্যার। হ্যাঁ দেখা আবার যাচ্ছে। নতুন করে যদি একবার শেয়ার করেন তাহলে মেবি দেখা যাবে। এই পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কথাটা লেখা দেখা যাচ্ছে না? না না স্যার। না স্যার। আবার আমি নিউ শেয়ার দেখি, এটা গন্ডগোল করছে কেন স্যার? স্যার নিউ শেয়ার করলে ঠিক হয়ে যাবে। এইবার দেখা যায় পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস? স্যার না এখনো দেখা যাচ্ছে না স্যার। না স্যার এখনো দেখতে পাইনি স্যার। একটা ধৈর্য ধরেন স্যার, দেখা যায়। এইবার দেখা যাচ্ছে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। আগে শেয়ারটা আমি অফ করেছি, এখন আগে শেয়ারটা অফ করিনি। তাহলে কি হচ্ছে, পাওয়ার সিস্টেম আমরা কি পড়বো? তাহলে প্রথমে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়বো, ট্রান্সমিশন লাইন মডেলিং পড়বো, ইন্ট্রোডাকশন টু পাওয়ার সিস্টেম প্রোটেকশন। পাওয়ার সিস্টেম প্রোটেকশন, বুঝা গেল? তাহলে এইটাকে যদি আমরা এ বলি, এ বি
আর সি। এতে 3টা টপিক পড়া হয়। এতে 3টা কি পড়ানো হয়? লোড ফ্লো স্টাডি, লোড ফ্লো স্টাডি। তাহলে 1 নম্বরে লোড ফ্লো পড়ানো হয়, 2 নম্বরে কি পড়ানো হয়? ফল্ট অ্যানালাইসিস, ফল্ট অ্যানালাইসিস। 3 নম্বরে পড়া হয় হচ্ছে স্টেবিলিটি স্টাডি। কি আমরা করব না, পড়বো না, এই কলমটার অন্য কালি পাওয়া যায় কিনা দেখা যাক তো। ভার্চুয়াল জিনিস পাওয়া যাওয়া উচিত। এই কলমের অন্য কালি আছে? হ্যাঁ, ওই কালি দেখা যায়, মার্কার রয়েছে। এই জিনিসটা আমরা পড়বো না, ঠিক আছে? এই স্টেবিলিটি স্টাডিটা পড়বো না, ঠিক আছে? এই শুনো, একজন প্রফেসর ফোন করেছে, আমি একটু ধরি, তোমরা যদি আমাকে অ্যালাউ করো। অবশ্যই স্যার। ওকে স্যার। শিওর স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। নসরুল, তোমাকে আমি 11:30 দিয়ে ফোন করি, আমি ক্লাসে আছি তো। তাহলে কি হলো যে আমরা এইটা পড়বো না, তাই না? এটা পড়বো না, তাহলে আমি এখানে লিখে দিই নট ইন দি সিলেবাস। এটা সিলেবাসে নাই, নট ইন দি সিলেবাস। এটা কি হয়? আরেকটা আছে, নট ইন দি সিলেবাস। আরেকটা কোর্স আছে, অ্যাডভান্স পাওয়ার সিস্টেম 2, অ্যাডভান্স পাওয়ার সিস্টেম, সেটাতে পড়ানো হয়। তাহলে আমরা এখান থেকে লোড ফ্লো স্টাডি পড়বো, ফল্ট অ্যানালাইসিস পড়বো। ট্রান্সমিশন লাইন থেকে কি পড়বো? ট্রান্সমিশন লাইন থেকে কি পড়বো? চলে গেল নাকি? অন্য পাতায় এসছি আমরা। এইতে বি এখানে লিখি, বিতে লিখি ট্রান্সমিশন লাইন মডেলিং। এবার সিতে কি পড়বো? সিতে পড়বো এটা ইকুইপমেন্টস অর প্রোটেক্টিভ ডিভাইসেস। প্রোটেক্টিভ ডিভাইসেস, এটা কেটে দিলাম। এটা কাটবো কেন? আমাদের তো আছে, তাই না? রাবারই আছে, রাবারকে নিয়ে আসি। এটা হচ্ছে ডিভাইসেস used in the protective system. তাহলে কি বললাম আমরা? এই কোর্সে মোটামুটি আরো জিনিস আছে, কিন্তু আমরা পড়ানোর সময় পাই না। কি পড়াবো? প্রথম হচ্ছে 3টা কোর্সের, এটা 3টা কোর্স, মোটামুটি 3 থেকে 4টা কোর্সকে স্যান্ডউইচ করে এই কোর্সটা বানানো হয়েছিল। এই কোর্স বানানোর পরে দেখা গেল যে কোর্সটা যেহেতু বড় হয়, সেই জন্য ওদের যে অংশটুকু কোর অংশ, সেইটাই এই কোর্সে আছে। ফর এক্সাম্পল, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের 3টা মেজর টপিক, একটা হচ্ছে লোড ফ্লো, আর একটা ফল্ট অ্যানালাইসিস, আর একটা স্টেবিলিটি স্টাডি। এই স্টেবিলিটি স্টাডিটাকে বাদ দেওয়া হয়েছে এই সিলেবাস থেকে। এখন কথা হলো যে লোড ফ্লো স্টাডি আমাদের পড়ে কি কাজে লাগবে, তাই না? কি কাজে লাগবে লোড ফ্লো স্টাডিটা? এখন নেক্সট কোশ্চেন,
যে লোড ফ্লো স্টাডি কি কাজে লাগবে। তাহলে ইউজ কি? ইউজ লোড ফ্লো স্টাডির ইউজ হচ্ছে এটার প্রথম ইউজ হচ্ছে যে এই স্টাডি তোমাকে বলে দেবে যে হাউ টু কন্ট্রোল দি ভোল্টেজ, to control the voltage at the consumer's terminal. Consumer terminals at different load for different loading conditions. এই কথার কি বোঝা গেল? এটা বলছে এই লোড ফ্লো স্টাডি করলে, এই জিনিসটা শিখলে তুমি জানতে পারবা যে বিভিন্ন লোডিং কন্ডিশন যদি হয় তাহলে কি হবে, টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্ট হবে, তাই না? কে? কারণ আমার নাম মনে নাই, একজন বলো। সেলিম রেজা আছো? কথা বলেন না কেন স্যারেরা? শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? তো আমি যেটা বলতেছি, এইটা লোড। দেখেন এইখানে যদি এইটার ইম্পিডেন্স, লেটস সে দিস ইম্পিডেন্স ইজ 10 ওহম, তো এখানে যদি 500 ভোল্ট অ্যাপ্লাই করি, এখানে যদি 1 অ্যাম্পিয়ার ফ্লো করে, এর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? 1 অ্যাম্পিয়ার যদি ফ্লো করে তাহলে কত হবে? 490 হবে, তাই না? এই বলা যাবে না 500 ভোল্ট, এটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করলে হবে। যেখানে 10 ওহম, এই এখানে স্যার 10 ভোল্টেজ ড্রপ হবে স্যার। হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার সাথে কারেন্ট গুনতে, 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট ফ্লো করে তাহলে 10 ভোল্ট ড্রপ হবে, এখানে 490 পাবে। এখানে যদি 20 অ্যাম্পিয়ার ফ্লো করে, কারেন্ট যদি 20 অ্যাম্পিয়ার হয়, 480 ভোল্ট, 480 পাওয়া যায়। 480 480 20 into 10 স্যার 200 ভোল্ট হবে, 300 ভোল্ট পাওয়া যাবে এখানে স্যার। 300 ভোল্ট হবে স্যার। আমি 300 ভোল্ট হবে। আমি তো মাইক দেওয়ার উদ্যোগ করছিলাম, কেননা এই 500 থেকে 200 বাদ দিলে 480 হয়। আমাদের দেশে তো এসব বলে না। তাহলে 500 থেকে এইখানে বলা হচ্ছে 300 ভোল্ট হবে। এখন কথা হলো যে তোমার যদি রিকোয়ার্ড ভোল্টেজ যেটা, তার চাইতে এই 2% 3% কম বা 5% কম হলেও আমাদের যে প্রচলিত ইকুইপমেন্ট গুলো, সেগুলো কোনো ক্ষতি হয় না। ফর এক্সাম্পল, তোমার বাসায় যদি সিঙ্গেল ফেজ সাপ্লাই থাকে, the terminal voltage is supposed to be 230 ভোল্ট। এখন তোমার ভোল্টেজ যদি বেড়ে 270 হয়ে যায় 230 জায়গাতে, তাহলে কত পার্সেন্ট? অনেক কত? 40 ভোল্ট। 40 কে 230 দিয়ে ভাগ করলে কত হয়? 20, মানে অ্যারাউন্ড 15%। এই 270 ভোল্ট হলে তো তোমার কেন নাম বলে ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে, তাই না? ওভার ভোল্টেজের কারণে কারেন্ট বেশি ফ্লো করবে, ইকুইপমেন্ট গুলো নষ্ট হয়ে যাবে, বাল্ব গুলো ফিউজ হয়ে যাবে। আবার ভোল্টেজ যদি কমে যায়, 230 এর জায়গাতে 160 হয়ে যায়, তাহলে কি হবে? মোটরটা বেশি একই টর্ক ডেভেলপ করার জন্য ফ্যান চেষ্টা করবে, তোমার কি করবে? ফ্রিজটা চেষ্টা করবে একই রকম টর্ক ডেভেলপ করার জন্য। তখন কি হবে? বেশি কারেন্ট নিবে, এই যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। তখন তুমি কি করবা? তুমি লাঠি সোটা নিয়ে ওই যে সাব স্টেশনে যাবে, মিয়া তোমার জন্য আমার বাল্ব সব ফিউজ হয়ে গেছে। আর একজন বলবে যে তোমার জন্য আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেল, নতুন ফ্রিজ, সামনে ঈদের সময়, তাই না? তাহলে মাইক দিবে। ওখানে যে বসে থাকবে সে তো ইঞ্জিনিয়ার সাহেব। তো ইঞ্জিনিয়ার সাহেব তুমি ধরো, তুমি তাহলে মাইক খেয়ে গেলা। তাহলে এইটা, তাহলে তোমার কি করতে হবে? এটা শিখতে হবে, তাই না? এইটা শেখার জন্য কি করতে হবে? ওই লোড ফ্লো স্টাডি করতে হবে। লোড ফ্লো স্টাডিতে বলে দিবে তোমাকে বিভিন্ন লোডিং কন্ডিশনে কোন বাসের কত ভোল্টেজ, এবং এই ভোল্টেজটাকে কন্ট্রোল করে স্পেসিফাইড ভোল্টেজ কেমন করে মেনটেন করতে হয়।
বুঝা গেল স্যার? এই জি, কেউ যে স্যার। কথা বলে জি না, স্যার জি স্যার বোঝা গেছে। এই একজন তো বলেছে অ্যাটলিস্ট যে শুনতে পেয়েছে। তাহলে এইটা 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা যে সেদিন নেটওয়ার্ক দেখেছি সেই নেটওয়ার্কটা আবার আমরা যাই, তাহলে কিছুটা আইডিয়া হবে। ওই নেটওয়ার্কে গেলে তোমরা বলবা স্যার দেখতে পাচ্ছি না, আমরা চেষ্টা করব তোমাকে দেখানোর। দেখতে না পারলে কি করতে হবে? আমরা চেষ্টা করতেছি, কিন্তু ধৈর্য ধরো ওই নেটওয়ার্কটাতে ফিরে আসতে। এখানে গুগলে যাই, গুগলে যে আর একটা ট্যাব খুলি, এখানে বলি পিজিসিবি নেটওয়ার্ক, পিজিসিবি নেটওয়ার্ক, গ্রিড নেটওয়ার্ক, পিজিসিবি গ্রিড নেটওয়ার্ক, ম্যাপ অফ পিজিসিবি গ্রিড নেটওয়ার্ক। হ্যাঁ, কালকে এইটা দেখা যাচ্ছে না, তাই না? স্যার আমরা দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, আপনারা দেখতে আচ্ছা, দেখা পাচ্ছেন? যায় না। একটু ধৈর্য ধরতে পারা যাবে না? জি স্যার ধৈর্য ধরা যাবে, দেখি আমি চেষ্টা করে পারি। এবার দেখা যায়? জি স্যার জি, স্যার। জি স্যার। তাহলে আমরা বলতেছিলাম কি, যে আপনি এই ধরেন পাওয়ার স্টেশন কোথায় আছে? এই যে আমরা বলছিলাম আশুগঞ্জে পাওয়ার স্টেশন আছে। কোথায় আশুগঞ্জটা? কোথায়? একটু নিচে স্যার, আর উপরে আছে। এই যে আশুগঞ্জ, হ্যাঁ 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 এটা স্যার। আশুগঞ্জ। স্যার, তারপরে একটুখানি কি জুম করা যায়? একটুখানি জুম করা যায়, জুমের বুদ্ধি আমার কাছে এখন নাই, একটা জুম করে নিয়ে আসতে পারতাম। স্যার, আমরা ফোনে করতে পারি স্যার, নো প্রবলেম। হ্যাঁ, ফোন তোমরা হলে তোমাদের নিজে স্ক্রিনে থেকে করা যাবে। তোমাদের স্ক্রিনে করতে পারবা। ঠিক আছে, জি স্যার তাহলে আমরা বললাম কি, ফর এক্সাম্পল যে কোনো এক জায়গাতে একটা পাওয়ার স্টেশন আমরা ধরি, যেমন এখানে একটা লেটস সে এইখানে ইন্ডিয়া থেকে পাওয়ার আসছে, এই পাওয়ারটা ঢাকায় কোথায় দিয়ে যাওয়া যায়? এই পাওয়ারটাই এখান থেকে ঢাকায় আসতে পারে, এখান দিয়ে আসতে পারে ঢাকায়, তারপরে এদিক দিয়ে আবার কানেকশন আছে, এখানে ঢাকায় আসতে পারে। এখন কোন দিক দিয়ে ফ্লো করলে পাওয়ার, এখানে লাইন লস, এখান দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, পাওয়ার যখন ফ্লো করবে, লাইনের তো রেজিস্ট্যান্স আছে না? জি স্যার জি, হ্যাঁ, স্যার। লাইন যে কোনো কন্ডাক্টর রেজিস্ট্যান্স আছে। তাই এখান দিয়ে পাওয়ার ফ্লো করলে, পাওয়ার ফ্লো মানে কারেন্ট ফ্লো করলে লাইন লস হবে। কোন দিক দিয়ে ফ্লো করলে তোমার মিনিমাম লাইন লস হবে, এটাকে আমরা বলি অপটিমাম পাওয়ার ফ্লো। এই অপটিমাল পাওয়ার ফ্লোটাও তুমি জানতে পারবে। কি তাহলে লোড ফ্লো স্টাডি করে কি উপকার হবে? 1 নম্বর, তোমার মাথা বাঁচাইতে পারবা, মাথা ফাটাই দিতে যখন চাইবে লোকজন, তখন বলে দাঁড়া দাঁড়া ভাই, আমি ঘুমাই গেছিলাম, এই যে আমি লোড ফ্লো তো করেছিলাম, কন্ট্রোল করতে পারবো। তুমি 2 মিনিট দাঁড়া, এখন যে দেখো তোমাদের বাসায় ভোল্টেজ সব ঠিক আছে। ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, তোমার কোম্পানি যে বলবে তোমাকে বসায় রেখেছিলাম নিয়ে, আমার সবাই বলতেছে লাইনে এবার পাওয়ার আমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তখন বলে যে আচ্ছা লোড ফ্লো কন্ট্রোলটা তো আমি, অপটিমাল পাওয়ার ফ্লোটা তো ভালো করে মনে নাই, আমি পড়ে নিই, তারপরে আমি এটাকে করতে পারবো। তাহলে লোড ফ্লো স্টাডি করে you can control the line losses in the system, as well as you can keep the customers and voltage in the specified level. ঠিক আছে না স্যার? এইটা পারবো। এইবার আমাদের ওইটাতে কেমন করে আসবো? এখানে এটা দেখা যাচ্ছে না, তাই না? যে নতুন বোর্ড দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমরা কোনো কথা, তাহলে লোড ফ্লো স্টাডি যে পড়বো সেটা বুঝলাম আমরা। তারপর এখানে ফল্ট অ্যানালাইসিস বলতে কি বোঝায়? প্রথমে ফল্ট অ্যানালাইসিস বলতে বোঝায় যে নর্মাল কন্ডিশন থেকে কোথাও যদি অ্যাবনর্মাল কন্ডিশন হয়। অ্যাবনর্মাল কন্ডিশন মানে ফর এক্সাম্পল তোমার এইখানে লাইনে কিছু গন্ডগোল হলো, এই মধ্যেখানে বা এই কাস্টমারের টার্মিনালে তোমার একটা বিরাট ফল্ট হয়ে গেল, লাইন শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে কি হবে? কারেন্ট অনেক ফ্লো করবে। কারেন্ট অনেক যদি ফ্লো করে, তাহলে এই জেনারেটরটা কি নাম বলে, এখানে ধরো যে 500 মেগাওয়াটের একটা জেনারেটর ছিল,
এই 500 মেগাওয়াট, মেগাওয়াট বলি আমরা, 500 ভোল্টেজ না বলে এখন মেগাওয়াট বলি। 500 মেগাওয়াটের ভোল্টেজের জেনারেটর, তাহলে বেশি কারেন্ট ফ্লোতে কি হবে? পুড়ে যাবে। পুড়ে গেলে কি নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে কি হবে? কি হবে? যার জিনিস ক্ষতি হবে, তাই না? নতুন করে একটা করতে হবে। জি স্যার। নতুন হ্যাঁ, করে কি- ইঞ্জিনিয়ারের চাকরিটা চলে যাবে। ইঞ্জিনের চাকরি যাবে না। এইটার দাম কত? 500 মেগাওয়াট জেনারেটরের দাম কত? যদি 50 কোটি। যদি যদি আমরা গত ক্লাসে বলেছিলাম না, এটা গ্যাস ইঞ্জিন হলে, গ্যাস ইঞ্জিন ইউজুয়ালি কেন 5 থেকে 6 কোটি টাকা, 250 কোটি টাকা লাগবে। 2,500 কোটি টাকা। যদি এটা স্টিম গ্যাস টারবাইন হয়, গ্যাস টারবাইন 7 করে 3,500 কোটি টাকা। যদি এটা স্টিম টারবাইন হয়, চলে অনেক দিন, এই এফিসিয়েন্সিও বেশি, এটা 5000 কোটি টাকা। 5,000 কোটি টাকা। এখন কি হবে? 5,000 টাকা যদি পুড়ে যায়, তখন বলবে ওকে ফাঁসিতে ঝোলাও, তাই না? ইঞ্জিনিয়ার সাহেবকে বলবে না? জি স্যার। বলবে যে আজকে দিবা আগুনের মধ্যে পুরাবে স্যার। তাহলে বলবে যে আমাদের এত বড় ক্ষতি করলো ইঞ্জিনিয়ার সাহেব। কেন ক্ষতি করলো? যে সে কি আর না বলে, পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস ভালো করে না পড়ে এসে ইঞ্জিনিয়ার হিসেবে এখানে এসে বসে আছে। কথা ঠিক আছে, তাহলে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়লে কি করতে হবে? ওই যে নেটওয়ার্ক দেখলাম, ওই নেটওয়ার্কটাকে আমরা ছোট করে রেখেছি। এটা দেখা যায় না নেটওয়ার্কটা? জি স্যার। এই নেটওয়ার্কের বিভিন্ন, ধরো এখানে যদি থান্ডারিং হয় অথবা খুব ঝড় হয়, তো একটা লাইন তো ছিঁড়ে পড়তেই পারে, তাই না? লাইন ছিঁড়ে পড়তে পারে, দুইটা লাইন শর্ট সার্কিট হয়ে যেতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। এইসব প্রবলেম হলে যে অ্যাবনর্মাল কারেন্ট ফ্লো করবে, অ্যাবনর্মাল কারেন্ট ফ্লো করলে এই তুমি ফল্ট অ্যানালাইসিস করে বের করতে পারবা যে কোথাও কোন জায়গাতে ডবল লাইন ফল্ট, বা দুইটা তার ছিঁড়ে পড়ে গেলে, দুইটা লাইন তার শর্ট সার্কিট হয়ে গেলে, তিনটা তার ছিঁড়ে গেলে কত কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করলে তোমার কি লাভ জানলে? কারেন্ট, তাই না? এই যে কারেন্ট ফ্লো করবে সার্কিটে, এটা জেনে তোমার কি লাভ হবে? এটা দিলে কি হবে? তুমি করবা কি, এইখানে যে কারেন্ট ফ্লো করলে এখানে তুমি এখানে একটা ব্রেকার বসাই দিবে। এই ব্রেকার বসাই দিলে কি হবে? যখনই অ্যাবনর্মাল কারেন্ট ফ্লো করবে, তখন কি হবে? এই ট্রিপ ব্রেকার করবে। ট্রিপ করবে। ঠিক আছে না? তো বলে যে জি স্যার। স্যার এখানে একটা ব্রেকার বসাই দিলে কারেন্ট তো বেশি হলে ফ্লো করবে, তো আমি ঠিক আছে একটা বাজার থেকে কিনে এনে বসাই দেবে না। এখানে ধরো, এখানে যদি নর্মাল কারেন্ট ধরো 100 অ্যাম্পিয়ার, তুমি যদি না বুঝে এখানে 500 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার বসাই দাও, এখানে কারেন্ট, ফল্ট কারেন্ট 400 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে, জেনারেটর পুড়ে গেছে, তাও এটা ট্রিপ করে না। তারপর ট্রিপ করবে না। হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে হোয়াট ইজ দি রিকোয়ার্ড সার্কিট ব্রেকার। ওই সার্কিট ব্রেকারের স্পেসিফিকেশন বের করতে তোমার এইখানে ফল্ট কারেন্ট যেমন লাগবে, সেরকম সার্কিট ব্রেকার সম্বন্ধেও নলেজ থাকতে হবে। এটা আমরা পরে আসছি। তাহলে কি হলো? এটা আমরা শিখতে পারলাম। তাহলে কি হবে? লোকজন যে আমাকে বলে যে এই ইঞ্জিনিয়ার সাহেবকে ফাঁসিতে ঝুলাও ইত্যাদি স্লোগান আর আমার বিরুদ্ধে দিবে না, তাই না লোকজন? জি স্যার, হ্যাঁ, তাহলে চাকরিটা বাঁচবে। হ্যাঁ, চাকরি বাঁচবে, মাইক থেকেও বাঁচবো। তাহলে চাকরি বাঁচবে না, লোক স্যার এইখানে কি একটা না হলে আমরা যে ইঞ্জিনিয়ার সার্কিট সাহেবের গাড়ি পুড়াই দিবে লোকজন। যে ওনাকে তো, উনি অফিসের ভিতরে দারোয়ান আছে, ওনাকে তো মারতে পারলাম না, দেওয়ার গাড়িটা পুড়ায় দিয়ে দিল। বলেন কি স্যার, বলেন প্রশ্ন। স্যার আমি যেটা বলতে চাইতেছি, কোনো একটা জায়গায় লাইনের মধ্যে যখন ফল্ট হয়, তখন কি স্যার আমাদের দুই দিকে সার্কিট ব্যবহার করা লাগবে? সার্কিট ব্রেকার অতটুকু তো জ্ঞান এখন আমাদের হয়নি, ঠিক আছে না? এই অতটুকু জ্ঞান কি আমাদের হয়েছে? সেটা হয়নি। তবে তোমার প্রশ্নের উত্তরটা একটু খুব সংক্ষিপ্ত আকারে দিই, কোথাও রাফ খাতা খুঁজে বের করে আমরা সব জায়গাতে লেখা আছে, এখানে একটু ফাঁকা জায়গা আছে, ঠিক আছে না? এইখানে ধরো যে তোমার একটা জেনারেটর আছে, এই জেনারেটর, এই জেনারেটরের এখানে একটা সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের পরে একটা ট্রান্সফরমার আছে, এগুলো আমরা পড়াবো। তাও তোমার প্রশ্নের উত্তরের জন্য আমরা বলছি একটা ট্রান্সফরমার।
আমি আঁকতে কিন্তু সুন্দর করে পাচ্ছি না। ও আমরা কি করতেছি, এতে কলম আছে, কলম দিয়ে লিখি। হ্যাঁ, সার্কিট ব্রেকার আছে। তাহলে এই সার্কিট ব্রেকারের পরে একটা ট্রান্সমিশন লাইন আছে। ট্রান্সমিশন লাইনে এখানে একটা বাস ছিল, বাস না কিনি, বাস ছিল। এরপরে অনেক সময় একটা বাস থাকে। তারপরে এখানে অনেক সময় একটা সার্কিট ব্রেকার থাকে। তারপর ট্রান্সমিশন লাইন আছে, এখানে একটা সার্কিট ব্রেকার আছে। তারপরে কি আছে, এইখানে আরেকটা বাস আছে। তারপরে এখানে একটা ট্রান্সফর্মার আছে, সার্কিট ব্রেকার আছে। ধরো এইখানে আরেকটা জেনারেটর আছে, এই জেনারেটর পরে একটা সার্কিট ব্রেকার। এখানে লোড কানেক্ট করা আছে, হয়তো এখানেও একটা লোড কানেক্ট করা আছে, ইত্যাদি। এখন তোমার কথা অনুযায়ী যে এইখানে যদি একটা ফল্ট হয়, ফল্ট হওয়া মানে যে আমি ফল্ট দেখাচ্ছি, ফল্ট হইতে পারে ডিফারেন্ট কাইন্ডস অফ ফল্ট হয়, কি কি ধরনের ফল্ট হয় সেসব আমরা করব। এই জন্যই তো বলছি যে আমরা ফল্ট অ্যানালিসিস করব। তাহলে এই ফল্ট, ডিপেন্ডিং অন দিস ফল্ট, এই দেখো এখানে এমন ভাবে এই প্রোটেক্টিভ সিস্টেমটা ডিজাইন করা হয় যে নিয়ারেস্ট যদি হয়, যেন এইটা যদি অফ করে দেওয়া হয়, তাহলে এখান দিয়ে যদি এই জেনারেটর থেকে কারেন্ট ফ্লো করছিল, তখন এইটা এখান দিয়ে আর ফ্লো করবে না। তখন কিন্তু এটা যদি অফ করে দিলে, যদি কারেন্ট না ফ্লো করে, তখন এই জেনারেটরটা ফ্লো করবে। তখন দেখা যাবে যে এই দুইটা সার্কিট ব্রেকারই অফ করতে হবে। কোনো সময় যদি এই জেনারেটরে আর কারেন্ট ফ্লো করার ব্যবস্থা না থাকে, তখন এটা হয়তো না অফ করলে হবে। তবে ইউজুয়ালি এইসব ক্ষেত্রে দুইটা সার্কিট ব্রেকারই অফ হয়ে যাবে, অথবা প্রথমে নিয়ারেস্ট সার্কিট ব্রেকারটা অফ হবে। এগুলো আমরা প্রোটেক্টিভ সিস্টেম ডিজাইন যখন পড়বো তখন এগুলা আরো শিখবো, ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা তাহলে ফল্ট অ্যানালিসিস শিখলাম। কি কাজ ফল্ট অ্যানালিসিস করে কি কাজ দিবে আমাদের? ফল্ট অ্যানালিসিস করে দেখলাম যে আমরা প্রোটেক্টিভ সিস্টেম ডিজাইন করতে পারবো। তাহলে ফল্ট অ্যানালিসিস গেল। লোড ফ্লোর কথা, এটা হচ্ছে লোড ফ্লোতে কি কথা লিখেছিলাম আমরা? টু কন্ট্রোল দি ভোল্টেজ এট দি কনজিউমার টার্মিনালস ফর ডিফারেন্ট লোডিং কন্ডিশন। এই ডিফারেন্ট কথাটা এখানে নাই। এটা হচ্ছে এ। বি হচ্ছে আরেকটা কাজ হচ্ছে মিনিমাইজেশন অফ লস। মিনি হলো না, মিনিমাইজেশন অফ লাইন লস সম্ভব হবে আমাদের। লাইন লস করা, লাইন সম্ভব হয়, ঠিক আছে। আর এরপরে কি বললাম আমরা? এরপর বলছি যে লোড ফ্লো। ফল্ট অ্যানালাইসিসের কি উপকার? ফল্ট অ্যানালাইসিস করলে, ফল্ট অ্যানালাইসিস সম্বন্ধে যদি আমরা বাহাদুর হয়ে যাই, তাহলে কি করতে পারবো আমরা এই কি বলে প্রোটেক্টিভ সিস্টেম ডিজাইন করতে পারবো। প্রোটেক্টিভ সিস্টেম ডিজাইন করতে পারবো। প্রোটেক্টিভ সিস্টেম ডিজাইন করতে পারবো। আর কি করব? অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিভ ডিভাইস গুলো সিলেক্ট করতে পারবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রোটেক্টিভ ডিভাইস সিলেক্ট করতে, সিলেকশন একটা হবে সিলেকশন, appropriate device selection পসিবল হবে। তাহলে এইটা গেল কি, আমরা ওই যে প্রথম যেটা বলছিলাম যে আমরা যে পাওয়ার সিস্টেম আমাদের কি পড়বো? পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস পড়বো। পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কি পড়বো? লোড ফ্লো স্টাডি আর ফল্ট অ্যানালাইসিস পড়বো। এটা কেন পড়বো? এই লোড ফ্লো স্টাডি পড়লে আমাদের যে বিভিন্ন লোডিং কন্ডিশনে কনজিউমার সেট টার্মিনালে ভোল্টেজটা যে স্পেসিফাইড রেঞ্জে রাখতে আমাদের ক্যাপাবল করবে।
মানে ওই নলেজটা আমরা ডেভেলপ করবো। আর কি লাইন কোন দিক দিয়ে পাওয়ার ফ্লো করলে লাইন লসটা মিনিমাম হবে সেই জিনিসটাও আমরা শিখবো। এবার ফল্ট অ্যানালাইসিস করলে কি পারবো আমরা? অ্যাপ্রোপ্রিয়েট সার্কিট ব্রেকার রিলে, এগুলো আমরা তার স্পেসিফিকেশন জানবো এবং ওই অ্যাপ্রোপ্রিয়েট সার্কিট ব্রেকার কিনতে পারবো। আর কি প্রোটেক্টিভ সিস্টেমটা ডিজাইন করতে পারবো, কোথায় 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 সার্কিট ব্রেকার লাগবে ইত্যাদি আমরা বসাইতে পারবো। এইটা গেল। তারপরে কি থাকে বিতে কি পড়বো আমরা? বি ট্রান্সমিশন লাইন মডেল। এই ট্রান্সমিশন লাইন মডেলিং করলে কি কাজে লাগবে আমাদের? এই ট্রান্সমিশন লাইন মডেল করতে গেলে এটা বির, ওইটা গেল এর ইউজ, এর ইউজ, এটা বির ইউজ। বির ইউজ কি কি হবে? যে সেন্ডিং এন্ড মানে যেখান থেকে পাওয়ার পাঠানো, সেন্ডিং এন্ডে sending end voltage and corresponding current, corresponding not current, let's say power can be determine করা যাবে কিসের জন্য? for different load levels, বিভিন্ন লোড লেভেলস এর ক্ষেত্রে এটা ডিজাইন করা। এই কথাটা বোঝা গেল না স্যার? একটু বোঝা, তাই না? এটা বোঝা গেল না, তাহলে কি বোঝা? একটু ক্লিয়ার করতে হবে এটা, আরো একটু এক্সপ্লেনেশন একটু ভালো হলে ভালো হয়। এটা ধারণাটা ভালো করতে হবে আমাদের। কি ধারণাটা ভালো করতে হবে? এখন বোঝা যাচ্ছে এই যে এইখানে কাপ্তাই, এই যে এটা কাপ্তাইয়ের নাম শুনেছো না? জি স্যার। কাপ্তাইয়ের নাম, এটা কাপ্তাইটা কি রাজশাহীতে না না কোথায়? চিটাগাং স্যার, কুমিল্লার মধ্যে। এটা চিটাগাং, এই কুমিল্লার মধ্যে নাকি? হ্যাঁ, চিটাগাং হিল ট্র্যাক্স। এইখানে বাংলাদেশের একমাত্র হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এখানে 6টা পাওয়ার আছে, জেনারেটর চালানো হয় না সবসময়। এই জেনারেটর গুলো দিয়ে ম্যাক্সিমাম 240 থেকে 250 মেগাওয়াট জেনারেট করা যায়, ডিপেন্ডিং অন দি অ্যামাউন্ট অফ ওয়াটার লেভেলস। এই ওয়াটার লেভেলের উপর ডিপেন্ড করে পাওয়ার। এখন আমরা বলতেছি কি যে এখান থেকে যে পাওয়ারটা ফ্লো করে কোথায়? এই যে বিভিন্ন লোডে বিভিন্ন জায়গাতে পাওয়ার ফ্লো করে। এইখানে ধরো যে কোনো একটা জায়গাতে, আমি ফর এক্সাম্পল চিটাগাং এর কথা বলি, চিটাগাং কোনো একটা পার্টিকুলার বাসে এই লোডটা সাপ্লাই দিচ্ছে, এই জেনারেটর থেকে সাপ্লাই হচ্ছে। এখন এই চিটাগাং বাসের কোনো কারণে ভোল্টেজ একটা পার্টিকুলার ভোল্টেজ লেভেল আছে। এখন ওই ভোল্টেজের লেভেলটা হয়তো মেনটেন করতে গেলে এখান থেকে এই সেন্ডিং এন্ডে ভোল্টেজটা কত হবে সেইটা তুমি ডিসাইড করতে পারবা কিভাবে? যদি তুমি ওই ট্রান্সমিশন লাইন মডেলিংটা পড়ো। এইটা কথাটা খুব বেশি বোঝা গেল না, আমরা আরেকটু আগাই। কি করি? ওইরকম আগের মতো একটা রাফ খাতা খুঁজে বের করি, কাগজের অভাব। এখানে পাওয়া গেছে ফাঁকা জায়গা একটু, না? এইটা দেখা যাচ্ছে এই খাতাটা আমাদের? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমার এই যে এইটাকে, এটা গন্ডগোল করছে কোথায়? পেয়েছে, উপরে নিয়ে যায়। এটা বোঝা, আমি কি বলতে চাচ্ছি যে এখানে যদি আমার একটা জেনারেটর থাকে, কি এটা লেখে না কেন? স্যার পেন নিতে হবে। দাঁড়াও 1 মিনিট, ব্রেক নিই। সবাই ক্লাস করতেছেন নাকি? তুমিও করতেছো? আচ্ছা, কি বলতেছিলাম আমি? উই শুড সিলেক্ট এ পেন বিফোর উই স্টার্ট। কি বলছিলাম? এইখানে যদি একটা
জেনারেটর থাকে, এখানে জেনারেটরের টার্মিনালে একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারে বিভিন্ন টার্মিনাল থাকে, ঠিক আছে? এখানে বিভিন্ন সেটিং থাকে, ভ্যারি করা যায়। আমি জাস্ট এটা আঁকি। আর তোমার একটা গ্যারেজের সাউন্ড হয় কি লাগে তার ইয়ারফোনটা চেঞ্জ করবে না কি স্যার? শোনা গেল না আপনার কথা। আমরা বলতেছি তোমার যদি এইখানে লোডটা কম বেশি হচ্ছে, এই ছিল আগে কি নাম বলে 25 মেগাওয়াট, হঠাৎ করে বেড়ে এটা হয়ে গেল কি 100 মেগাওয়াট, 100 মেগাওয়াট, তাহলে কি হবে? এই লাইনে যে হবে, ড্রপ হবে, তার জন্য ভোল্টেজটা কম বেশি হবে এই লোডের অ্যাক্রসে, তাই না? আমি কথাটা কি বুঝাতে পারছি? এই জেনারেটর থেকে সাপ্লাই দিচ্ছে, মধ্যেখানে একটা আরেকবার যদি বলতে চান। ট্রান্সফরমার আছে, এখানেও ট্রান্সফরমার আছে, এই লোডের অ্যাক্রসে লোডটা তো কম বেশি হতে পারে। এই সকালবেলা লোড ছিল 25 মেগাওয়াট, তারপর হয়ে গেল 100 মেগাওয়াট, তারপরে হয়ে গেল 200 মেগাওয়াট ইত্যাদি ডিফারেন্ট লোড লেভেলস এর জন্য এই ড্রপ যেহেতু কম বেশি হবে, এখানে ভোল্টেজটা কম বেশি হবে। এখানে নোয়িং দিস ভোল্টেজ, এখানে ভোল্টেজটা ভ্যারি করতে পারবো যে এখানে এখন ভোল্টেজ আছে আমার হচ্ছে 200 ভোল্ট বা 200 কেভি, আমাকে এটাকে 232 কেভি করতে হবে। তাহলে 232 কেভি করলে এখানে লোড আছে কত? 100 মেগাওয়াট। তাহলে আমি যদি 230 কেভি করতে চাই, তাহলে এখান থেকে এই লোডিং কন্ডিশনের জন্য কি হয়? এই লোডিং কন্ডিশনের জন্য আমার এখানে ভোল্টেজ কত করতে হবে আর এখানে কত পাওয়ার সাপ্লাই করতে হবে। তাহলে এইটা যে জিনিস থেকে জানা যাবে কি জিনিসটা, আবার প্রবলেমটা বলি, যে ধরো লোডের পরিমাণ ভ্যারি করে, লোডের পরিমাণ ভ্যারি করা মানে ধরো কারেন্ট ভ্যারি করবে, কারেন্ট যদি ভ্যারি করে এখানে ড্রপ ভ্যারি করবে, ড্রপ ভ্যারি করলে এখানে কি হবে? তোমার ভোল্টেজটা কমে যাবে, অথবা যদি লোড কম হয় এটা বেড়ে যাবে। এই বিভিন্ন কন্ডিশনে তোমার এইটা এখানে কন্ট্রোলিং আছে, একে বলে এভিআর, অটোমেটিক ভোল্টেজ কন্ট্রোলার। এই ভোল্টেজ কন্ট্রোল করার সময় ইঞ্জিনিয়ার সাহেবরা কন্ট্রোল করতে পারবে যে ফর এ গিভেন লোড এই টার্মিনাল ভোল্টেজটা সমান রাখতে গেলে এখানে ভোল্টেজ কত হতে হবে এবং এখান দিয়ে কত কারেন্ট ফ্লো করলে এটা ঠিক থাকবে, ঠিক আছে? এটা যেটা এই নলেজটা যেখান থেকে আমরা পাবো সেইটা হচ্ছে এই যে কি বলতেছিলাম ট্রান্সমিশন লাইন মডেলে। তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ জানা যাবে, করসপন্ডিং পাওয়ার ক্যান বি ডিটারমিন্ড, পাওয়ার ক্যান বি ডিটারমিন্ড ফর লোড লেভেলস, সেন্ডিং এন্ড ভোল্টেজ এন্ড করসপন্ডিং পাওয়ার ফ্লো। আচ্ছা পাওয়ার লিখে দেই, ক্যান বি ডিটারমিন্ড ফ্রম লোড ফর লোড লেভেলস, ফর ডিফারেন্ট লোড লেভেলস। এই ডিফারেন্ট কথাটা ছুটে যাচ্ছে। এই কথা কি বোঝা গেছে স্যার? আমরা কি পড়বো সেটা বলতেছি, আপনি যদি এটা কি করবেন সেটা না বুঝেন তাহলে তো অসুবিধা, তাহলে আপনাকে এটা জানতে হবে, তাই না? আর কি করতে হবে স্যার? আর কি পড়বো আমরা? এই আমরা ইন্ট্রোডাকশন টু পাওয়ার ইন্ট্রোডাকশন টু পাওয়ার সিস্টেম প্রোটেকশন এটাও পড়বো, তাই তো? তাহলে এখানে কি পড়বো? জি স্যার। ডিভাইসেস ইউজড ইন দি প্রোটেকশন। এটা আমরা অত মাতব্বরি করব না, আমরা কেবল অল্প কিছু পড়বো। অল্প কিছু মানে আমরা জাস্ট এটার অপারেটিং প্রিন্সিপাল জানবো, কি কি ডিভাইস এখানে ব্যবহার করে প্রোটেক্টিভ সিস্টেমে সেটা আগে শিখবো, যে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করবে ভাই, যারা প্রোটেকশনের এক্সপার্ট তারা বলে দিবে আমাদেরকে। আমরা ব্যবহার করি হচ্ছে কি হলো কাগজ, কলমে আসতে হবে, এরা বলবে আমাদেরকে আমরা সার্কিট ব্রেকার পড়াই, আমরা ইউজ করি, রিলে ইউজ করি, তারপরে আর কি সিটিপিটি ইউজ করি, সিটি এন্ড পিটি ইউজ করি, আর কি ইউজ করি আমরা,
কি ওটাকে কি বলে আইসোলেটর ইউজ করি। আমরা বললাম যে আমরা অত বোকা হয়ে থাকতে চাই না, আমরা এই সার্কিট ব্রেকারটা কেমন করে কাজ করে সেটা শিখবো, রিলেটা কি কাজ করে সেটা শিখবো, সিটিপিটি দিয়ে কি করো সেটা দেখবো, আইসোলেটর কি সেটা দেখবো, আর একটা প্রোটেক্টিভ সিস্টেম আমরা যেহেতু অপারেশনে থাকবো এটাও শিখে নিব যে এইটা কোন লেভেলে গেলে কোন সার্কিট ব্রেকারটা অফ হবে, আমার এই সার্কিট ব্রেকার অফ হবে না এটা অফ হয়ে যাবে। যদি এটা অফ হয়ে যায়, এই লাইনে ফল্ট হয়েছিল কিন্তু এই লাইনটা তো আমার ঠিকই আছে, এই লাইনটা ঠিক মতো কাজ করছে, তাহলে যদি এটা অফ হয়ে যায় তাহলে এইটাও বন্ধ হয়ে যাবে, এটাও বন্ধ হয়ে যাবে, দুইটাই বন্ধ হয়ে যাবে, তা তো হবে না। এই তৃতীয় একটা ইম্পর্টেন্ট এই আছে, এখানে একটা ইউনিভার্সিটিতে কানেকশন আছে, এইটাও অফ হয়ে যাবে যদি এটা অফ হয়ে যায়, ফল্ট হয়েছে শুধু এখানে। তো ইউনিভার্সিটির ছেলেরা তখন কেউ মিছিল করে যে এই ইঞ্জিনিয়ার সাহেবকে ধরবে, মিয়া অনলাইনে ফল্ট হয়েছে আমার ল্যাপটপটা বন্ধ করলেন কেন? বলে ভাই অত নলেজ তো ছিল না, আমি শুধু পাওয়ার সিস্টেম পড়েছিলাম তো প্রোটেকশনের ক্লাস, আমি ক্লাসে আসতাম, শেষের দিয়ে ক্লাস করি নাই, সেই জন্য ওইটা নলেজ ছিল না। মিয়া তোমাকে এখানে চাকরি কে দিয়েছে, ভাগো তুমি। তো বলে না ভাই আমি, আমাকে 2 দিন সময় দেন, এই যে ক্লাস নোট আছে ক্লাস নোট দেখে নিচ্ছি, আমি শিখে যাব। তাহলে কি করবে, সার্কিট ব্রেকারটা অফ করার সে ব্যবস্থা করবে, এগুলো ঠিক থাকবে, ঠিক আছে না? জি স্যার, জি, স্যার। চাকরি তো পাঠাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এই কোর্সটা পড়লে আমাদের কি লাভ হবে। এটা বেসিক্যালি আমরা 4th লেভেলে পড়াই। স্যার এটা কি ওয়ান কাইন্ড অফ জেনারেশন, কোনটা ওয়ান কাইন্ড অফ জেনারেশন? এই পাওয়ার সিস্টেমটা? পাওয়ার সিস্টেম তো কি, আমরা তাহলে আসল কথাই তো এতক্ষণ ধরে যে নেটওয়ার্কটা বাড়ি বাড়ি দিক দেখাচ্ছি ওইটা আগেই দেখায়। আমরা দেখাচ্ছি যে এখান দিয়ে যে মানুষটা হেঁটে যাচ্ছে তার এইটা হচ্ছে নিচের দিকে পরে আছে সেটা জুতা, গায়ে দেওয়া আছে সেটা জামা, মাথায় যেটা দেওয়া আছে টুপি। তো তুমি বললে যে এই যে জামা এটা কি ওয়ান কাইন্ড অফ মানুষ? বলে না না ভাই, এই মানুষের এটা জামা, তাই না? তো আমরা বলতেছি যে এই যে সব জিনিসগুলো দেখালাম এটা হচ্ছে তার ভিতরে আছে কিছু সাবস্টেশন, কিছু জেনারেটর, কিছু ট্রান্সমিশন লাইন, কোনোটা লাল রঙের মানে এটা হচ্ছে 132 কেভি, কোনোটা সবুজ রঙের এটা 230 কেভি, কোনোটা কালো রঙের এটা 400 কেভি, কোনোটা ডট দেওয়া আছে মানে এটা হচ্ছে, কোনোটাতে এরকম ডট দেওয়া আছে এটা হবে, এগুলো বোঝাইছি। এগুলো দিয়ে এই হোল সিস্টেম ইজ দি পাওয়ার সিস্টেম। জেনারেটর কি, যেখানে পাওয়ার তৈরি হয়, পাওয়ার তৈরি কিভাবে করে কতদিন বলেছে তাই না? হ্যাঁ, কি পাওয়ার তৈরি করতে কি লাগে, জি, স্যার। ইলেকট্রিসিটি তৈরি করতে তো কোনো এনার্জি লাগে, স্যার, গ্যাস। মেকানিক্যাল এনার্জিটাকে আমরা হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে পারবো। তাহলে আমরা এনার্জি কনভার্সন ট্রুথে যেটা পড়েছি সেটাতে বলে যে তুমি যদি মেকানিক্যাল এনার্জি আমাকে দাও তাহলে মেকানিক্যাল এনার্জি দিলেই আমি কিন্তু ওইটা ইলেকট্রিক্যাল এনার্জি করে দিব। তুমি কি করতে পারবা, তোমার বাসায় ফ্যান চালাতে পারবা, এসি চালাতে পারবা, ফ্রিজ চালাতে পারবা, আর তুমি মোবাইলে কি ফেসবুকে বিভিন্ন বন্ধুর সাথে যোগাযোগ করতে পারবো, তাই না? জি স্যার। হুম। জি মেকানিক্যাল এনার্জি কোথায় পাবো রে ভাই? বলে তোমার ওই যে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বন্ধুরা আছে তাদের সাথে জিজ্ঞাসা করো, ওরা কেমিক্যাল এনার্জি তোমাকে বলবে। তাহলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে তুমি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যে এনার্জি দিবে সেটা দাও। বলে যে আমি কোথা থেকে এনার্জি পাবো? তো বলে সেটা তুমি জানো না, সেটা হচ্ছে ন্যাচারাল যে রিসোর্স আছে সেই রিসোর্স থেকে তোমাকে এনার্জি গেইন করতে হবে। ন্যাচারাল রিসোর্স বলতে কি বোঝায়? বলে মিয়া তোমার এই জ্ঞানটুকু গ্যাস। নাই, সেটা আমাদের যে ইউনিভার্স ক্রিয়েট করেছেন যে যিনি, উনি আমাদের জন্য রেখে দিয়েছেন, মজুদ করে রেখেছেন। কি রেখেছেন মজুদ করে?
আমাদের জন্য রেখেছেন গ্যাস, আমাদের জন্য পেট্রোল, আমাদের জন্য কয়লা। শুধু তাই না, আমাদের জন্য কিছুটা রিনিউয়েবল এনার্জি, প্রত্যেকদিন বাতাস ফ্লো করে, সেই বাতাস থেকেও এনার্জি তৈরি করা যায়। সেটা এনার্জি কনভার্সন 2 তে পড়েছে। এটাকে কি বলে? এটা উইন্ড টারবাইন জেনারেটর। আর কি বলে? সোলার থার্মাল, সোলার পিভি, মানে ফটোভোল্টিক জি স্যার। সেল। এই ফটোভোল্টিক সেল। Voltaics। আর কি বলে? আমাদের যে আছে, সমুদ্রের যে ঢেউ, সেখান থেকেও ইলেকট্রিসিটি তৈরি করা যায়। ঠিক আছে না? জি স্যার। তাহলে এটা মোটামুটি আমরা, তাহলে পাওয়ার সিস্টেম বলতে কি বোঝায় না আমরা বলতেছি, কিন্তু জিনিসটা এখন আমরা প্রথম দিকে তো সব ধারণা নেই। ক্লাসে বলার সময় আমি তোমাদেরকে একটা জিনিস, তোমরা আমার সাথে অনেকেই কোর্স করেছেন এনার্জি কনভার্সন, আর আমি এক্সাম্পল বলি, বিভিন্ন এক্সাম্পল বলি, কিন্তু এই জিনিসগুলোই তোমাদের মনে থাকবে। যদি আমি সেদিন পড়ায় যাই তখন বলে যে স্যার এটা কি কি পড়াইলো বুঝলাম না, কিন্তু এই যে এক্সাম্পল বললাম যে ওইখানে একটা কাপ্তাইতে পাওয়ার স্টেশন থাকে আর এখান দিয়ে ট্রান্সমিশন লাইন গেছে, এই যে দেখালাম, এই জিনিসগুলো মনে থাকবে। তাহলে পাওয়ার সিস্টেমটা কি বুঝতে পারবা, যে এরকম একটা সিস্টেম যাতে একটা নেটওয়ার্ক আছে which is connected to every load and every power station through different types of transmission line and through different transformer and protective system. এই বিভিন্ন লাইনে এই ব্রেকার থাকে, এই ব্রেকারের কে সব সময় একটা যন্ত্র আছে তার নাম রিলে, সে হিসাব করতে থাকে নরমাল কারেন্টের চেয়ে বেশি যাচ্ছে না ঠিক আছে নাকি বেঠিক আছে। বেঠিক হলেই সে একটা সিগন্যাল পাঠিয়ে দেয় ব্রেকারকে, ব্রেকার বললে এখন আমি আর কাজ করতে পারবো না, লাইন বন্ধ করে দিলাম। ঠিক আছে? তাহলে এইগুলোই আমরা পাওয়ার সিস্টেম এই কোর্সে পড়বো। ঠিক আছে? এটাকে ছোট করে জি এইবার আমরা যাই, ওই যে ওখানে ওইটা কোথায় যাবো, কেমন করে যাবো রে ভাই? ওইটা কোথায় আছে আমাদের? হ্যাঁ, এই কোর্সটা। আমরা যখন সার্কিট ব্রেকার, রিলে, সিটিপিটি অথবা আইসোলেটরের ব্যবহারগুলো করব, এগুলোকে কিভাবে ব্যবহার করে এবং মানে কানেক্টর গুলো সবগুলো কি বলেন আবার। আমি বলতেছি আমরা যে এখানে সিটি মানে সার্কিট ব্রেকার, রিলে যে ব্যবহারগুলো করব, এগুলো কি আমরা মানে কিভাবে সংযোগ দেয় বা কিভাবে কাজ করে সবগুলো শিখবো এখানে? সবগুলো আমরা শিখাইলে অন্য ছাত্ররা কি শিখাবে? আমরা যদি সব জিনিস তোমাকে শিখাই দিই এখানে, তাই না? তো অন্য ক্লাস তো তুমি করবা না। আমরা যে কটা শিখবো আর কি, সার্কিট ব্রেকার, রিলে বা 2-4টা যেখানে শিখবো, সেগুলো কি মানে আমরা কিভাবে সংযোগ দেয়, কিভাবে কাজ করে, এগুলো কি সবগুলো শিখবো আর কি, এটা বলতে চাইছিলাম। আমরা অপারেশন এগুলো তো আমরা সেই জন্য ল্যাবে নিয়ে যাই, আমরা প্রিন্সিপালটা শিখাই, অপারেশনটা শিখাই, ল্যাবে নিয়ে যে পাওয়ার সিস্টেম প্রোটেকশনের একটা ল্যাব আছে, সেই ল্যাব নিয়ে যে দেখাই আমরা কিভাবে সার্কিট ব্রেকারটা কানেকশন দিতে হবে, এই সার্কিট ব্রেকারটা কিভাবে অপারেট করতে হবে, এটা দেখাবো আমরা, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এইবার করি কি, এইবার যাই আমরা আমাদের ওই কোর্সের সিলেবাস, এটা কোথায় ছিল রে ভাই, ওটা ভুলে গেলাম, কি নিয়ে আসলাম। এটা আমরা আসবো, এটা খুব ছোট করে আমরা যে এখানে দেখলাম, কোথায় ওইটা, এটাতে বোধহয় পাওয়া যাবে, একটু উপরে দিয়ে গেলে। এটাকে কেটে দিলে কি হবে? সব কেটে যাবে নাকি? আমাদের এইটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনটা, এই কম্পিউটারের যে ডেস্কটপটা দেখা যাচ্ছে, ডেস্কটপটা দেখা যাচ্ছে, তাহলে বোধহয় অসুবিধা নেই। স্যার বলেন, আমার কোন স্যার কি বলতেছিল?
আমরা গতদিন দেখাচ্ছি যে কি পড়বো, এগুলো তো বলেছি না, আমরা কি পড়বো সেটা বলেছি আমরা। জি স্যার। তারপর কোর্স প্রোফাইল জি সেটাও স্যার, কোর্স দেখাচ্ছি। ইন্ট্রোডাকশন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন ওই যে যেটা পড়তে চাচ্ছিলাম এই ফোল্ডারটা খুলি, এই ফোল্ডারে আমরা আরম্ভ করি। কি প্রথমে পড়বো? এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পড়বো এখানে। তখন তুমি বলবে যে স্যার এতক্ষণ ধরে বললেন মাত্র দুইটা জিনিস পড়াবেন, লোড ফ্লো অ্যানালাইসিস আর ফল্ট অ্যানালাইসিস এই পাওয়ার সিস্টেমের ভিতর, আবার এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কি পড়তেছে বলতেছেন আপনি? কিন্তু কথা হলো যে তুমি মেন ডিশ খাওয়ার আগে কিছু অন্য জিনিস খাও না? তোমার কিছু লাগে, কি সালাদ জি স্যার, লাগে, স্টার্টার। স্টার্টার। হ্যাঁ, এইটা আমাদের এই অক্সিলারি কিছু নলেজ লাগবে। কিসের জন্য? ওই দুইটা টপিক পড়ার জন্য। অক্সিলারি নলেজের ভিতরে আছে কি, যে ইঞ্জিনিয়ার সাহেবরা এই টেবিলে বসে প্রথমে হোল সিস্টেমটা কি অবজার্ভ করে, অ্যানালাইসিস করে, ডিজাইন করে, তারপরে ফিল্ডে যে ফ্যাব্রিকেট, তারপর ডিজাইন করার পরে ফিল্ডে ফ্যাব্রিকেট করে, তারপর এটা অপারেট করে, মাঝে মাঝে এটাকে মেনটেনেন্সও করে, কোনো জিনিস নষ্ট হলে সেটা রিপ্লেস করে। তা আমরা প্রথমে এই অক্সিলারি জিনিস কিছু জিনিস আমরা পড়ব। তার ভিতর একটা হচ্ছে এই লাইন রিপ্রেজেন্টেশন বা সিস্টেম রিপ্রেজেন্টেশন। একটা সিস্টেমকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। প্রথমেই ইঞ্জিনিয়ার সাহেবরা করে কি, যে কোনো জিনিসের একটা ড্রয়িং আঁকে, ইলেকট্রিক্যাল ড্রয়িং। এই ড্রয়িং এঁকে সেইটাকে সার্কিটে কনভার্ট করে, সেই সার্কিট করার পরে এর সাথে ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করে, তারপরে সে অ্যানালাইসিস করে যে এইখানে যদি ফল্ট হয় কত কারেন্ট পড়বে, এখানে যদি ওই ধরনের ফল্ট হয় কত কারেন্ট ফ্লো করবে, ওই কারেন্টের জন্য কি ধরনের ব্রেকার বসাইতে হবে, ওই ব্রেকারটা কোথায় বসবে ইত্যাদি হিসাব করে। ঠিক আছে? তো আমরা প্রথমে এই সিঙ্গেল সিস্টেম রিপ্রেজেন্টেশনটা দেখবো। সিস্টেম রিপ্রেজেন্টেশন মানে কি, ওই যে আমরা শিখেছি সার্কিট, কি নাম বলে, ট্রান্সফরমার ইকুইভ্যালেন্স সার্কিট শিখেছি, তারপরে জেনারেটর ইকুইভ্যালেন্স সার্কিট শিখেছি, ইন্ডাকশন মোটর ইকুইভ্যালেন্স সার্কিট শিখেছি, তাই না? এগুলো শিখেছি। এখন আমরা বললাম যে আপনার এই ছোট্ট বাংলাদেশের পাওয়ার সিস্টেমের জন্য এই কয়েকশো জেনারেটর আছে এবং কয়েক হাজার ট্রান্সফরমার আছে, কয়েক হাজার কিলোমিটার ট্রান্সমিশন লাইন আছে। এগুলোর ড্রয়িং যদি আপনাকে ওই ইকুইভ্যালেন্স সার্কিট দিয়ে আঁকতে হয়, তাহলে ঢাকা শহরের সমান একটা পেজ লাগবে। তো এটা ডিফিকাল্ট, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব তার টেবিলের উপরেই হোল জিনিসটা দেখতে চায়, হোল সিস্টেম কোথা থেকে পাওয়ার কোথায় ফ্লো করলে এটা লাইন লসটা কম হবে, সেটা বোঝার জন্য সে করে কি, হোল সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে বাই এ ড্রয়িং। তার নামই হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা অনলাইন ডায়াগ্রাম। তাহলে অনলাইন ডায়াগ্রামটার উদ্দেশ্য কি, যে কনসাইজ ফর্মে একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করা। এখানে লিখেছে, এটা দেখা যায় আমার স্ক্রিনটা, ওই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম লেখা আছে এখানে। এটা বলছে এটার পারপাস কি, কি কাজ। এটা পারপাস অফ দিস সিঙ্গেল লাইন ডায়াগ্রাম is to supply the significant information about the system in concise form. এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা করার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার সাহেবের টেবিলে সিগনিফিকেন্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করা থ্রু এ ড্রয়িং। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এই ড্রয়িং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটা হচ্ছে পারপাস ডিপেন্ডেন্ট ইনফরমেশন দেওয়া হয়। মানে এটা যদি লোড ফ্লো করার জন্য ড্রয়িং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করা হয়, সেখানে যে সব ইনফরমেশন থাকে, এটা যদি ফল্ট অ্যানালাইসিসের জন্য ড্রয়িংটা করা হয়, তার জন্য একটু ডিফারেন্ট ইনফরমেশন থাকে। এই কথাটা এখানে বলেছে, the amount of information included on the diagram depends on the purpose for which the diagram is intended. তাহলে আমরা ওই যে দেখলাম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ওই কোথায় আমরা ওই যে পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটা দেখেছি,
সেই রকম নেটওয়ার্ক কিভাবে আঁকতে হবে এরপরে যাব আমরা। এটা কিরকম করে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকতে হয়, এই আঁকার জন্য কতগুলো রুলস আছে, নীতি। এই রুলগুলো কি? আমাদের নিউট্রাল লাইনটা থাকবে না। নিউট্রাল লাইন কোনটা? কোনটা নিউট্রাল লাইন? হে, এই যে আমরা ড্রয়িং গুলো করেছি, কোথায়? পাওয়ার সিস্টেমের যে ড্রয়িং গুলো করলাম না অনেকগুলো, এই লাইনটা, এই যে এটা দেখা যায় এই ড্রয়িংটা, জি স্যার। এই লাইনটা হচ্ছে নিউট্রাল লাইন, আর উপরের লাইনটা হচ্ছে ফেজ। তাহলে এটা সিঙ্গেল ফেজ ডায়াগ্রাম, সেই জন্য এটা ভোল্টেজ সোর্স, সার্কিট ব্রেকার, রেজিস্ট্যান্স ইত্যাদি। এখানে বলছে প্রথম কথা যে যখন তুমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকবা তখন নিউট্রাল তোমার অমিট করতে হবে, নিউট্রাল থাকবে না। আর কি হবে? যে কম্পোনেন্ট পার্টস মানে বিভিন্ন ডিভাইসেস, ট্রান্সফরমার, সার্কিট, জেনারেটর, এটা স্ট্যান্ডার্ড সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আর তৃতীয় কি বলছে? যে সার্কিট প্যারামিটারস আর নট শোন, সার্কিট প্যারামিটার দেখাইতে হবে না। সার্কিট প্যারামিটার কোনগুলোকে বলে? রেজিস্ট্যান্স, তারপর রেজিস্টর, ইন্ডাক্টেন্স, ক্যাপাসিট্যান্স, এগুলোকে সার্কিট প্যারামিটার বলে। এই সার্কিট প্যারামিটার সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখাইতে হবে না। আর কি? ট্রান্সমিশন লাইনটাকে রিপ্রেজেন্ট করতে হবে বাই এ সলিড লাইন, একটা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ওইখানে দেখেছো না ট্রান্সমিশন লাইনগুলো কেমন একটা লাইন দিয়ে টানা হয়েছে? এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকার কেন না বলে নিয়ম, নীতি, রুল। এই রুল ফলো করে ড্রয়িংটা করতে হবে। এখন এখানে জিনিস আছে যে সিম্বল, এই জেনারেটরের জন্য এক ধরনের সিম্বল, ট্রান্সফরমারের জন্য এক ধরনের সিম্বল, সার্কিট ব্রেকারের জন্য সিম্বল। এই সিম্বল গুলো কোথা থেকে শিখবো? তোমাদের বইয়ে দুইটা নামকরা ইনস্টিটিউটের যে সিম্বল গুলো ব্যবহার করে সেইগুলোর কম্বিনেশন একটা দেওয়া আছে। কি কোন ইনস্টিটিউট? একটা হচ্ছে IEEE। IEEE মানে Institute of Electrical and Electronic Engineers. This is the biggest professional body in the world. ওয়ার্ল্ডের ভিতরে এটা লার্জেস্ট প্রফেশনাল বডি। এরা কিন্তু অনেকগুলো একাডেমিক কাজ করে। এই একাডেমিক কাজের ভিতরে তারা বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস গুলোর সিম গুলো তারা ডেভেলপ করেছে। তোমাদের বইয়ে যে সিমগুলো আছে এগুলোর ভিতরে আরেকটা কি ANSI। ANSI মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। তারাও যে সিম্বল গুলো বলেছে, এই দুইটা ইনস্টিটিউটের যে অর্গানাইজেশনের সিম্বল এই বইয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সিম্বল গুলো আমরা দেখি। জেনারেটরের জন্য এরকম একটা সার্কেল, যে মেশিন, ডিসি মেশিন, এসি মেশিন, হোয়াটএভার, মোটর, জেনারেটর, সবগুলোর জন্য একটা এরকম সার্কুলার জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় মেশিনকে, রোটেটিং হলে। আর ট্রান্সফরমারকে এইরকম সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দেখা যায় ট্রান্সফরমারটা দুই ধরনের বেসিক্যালি হতে পারে, 2 উইন্ডিং আর 3 উইন্ডিং। 2 উইন্ডিং হলে এরকম সিম্বল থাকবে, 3 উইন্ডিং হলে এখানে তিনটা এই জিনিসটা থাকবে। এটা হলো ট্রান্সফরমার। এই যে ফিউজের জন্য এরকম সিম্বল, সিটি মানে কারেন্ট ট্রান্সফরমারের জন্য এরকম সিম্বল। আর নিচে আছে পাওয়ার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার কি? একটা বাক্স। ইয়ার সার্কিট ব্রেকারের জন্য একটা ডিফারেন্ট সিম্বল। ডেল্টা কানেকশনের সিম্বলটা আমরা জানি, তাই না? এই ডেল্টা কানেকশনের সিম্বল জানি না? জি স্যার। জি স্যার। জানি, ওয়াই কানেকশনও জানি, ওয়াই যদি গ্রাউন্ডেড হয় সেটাও জানি আমরা। আর পটেনশিয়াল ট্রান্সফরমার এরকম আমরা আগে কারেন্ট ট্রান্সফরমার দেখেছি। অ্যামিটার ভোল্টমিটারের সিম্বল তো জানি আমরা। এবার 3 ফেজ সিস্টেম যদি গ্রাউন্ডেড হয় বা কোনো জেনারেটর যদি গ্রাউন্ডেড হয় থ্রু এ রেজিস্ট্যান্স, তাহলে এরকম সিম্বল
এই রেজিস্ট্যান্সটাকে বলা হয় কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স। মানে নরমালি একটা সার্কিট একটা থ্রি ফেজ সিস্টেমে কারেন্ট ফ্লো করে না, কিন্তু যদি কোথাও ফল্ট হয়, অ্যাবনর্মাল ভোল্টেজ গুলো যদি ডিফারেন্ট হয়, ব্যালেন্স না হয়, তখনই নিউট্রালের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে। ওই কারেন্টটাকে লিমিট করার জন্য এখানে একটা রেজিস্ট্যান্স অথবা রিঅ্যাক্ট্যান্স অথবা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের প্যারালাল একটা রেজোন্যান্স সার্কিট থাকে। বুঝা গেল? স্যার বিষয়টা যদি আরেকবার বলতেন। কোন বিষয় স্যার? স্যার এই যে গ্রাউন্ড থেকে ওয়াই কানেকশন, ওয়াই তো আমরা জানি, ওয়াই মানে কি? ওয়াই মানে এই ওয়াই মানেটা কি? হে, ওয়াই মানে হচ্ছে এটা স্টার কানেকশনের সাথে আমরা স্যার রেজিস্ট্যান্স ইন্ডাক্টর বা রেজিস্ট্যান্স ইন্ডাক্টর দুইটা কেন ব্যবহার করতেছি দুইটা স্যার? এই জন্য যেটা স্যার এই বিষয়টা যদি একটু বলতেন। এই জিনিসটা যদি বলা হয় তাহলে কি হবে? আমাদের অপকার হবে, এই তো? না না, উপকার হবে। উপকার হবে স্যার। ঠিক আছে, তাহলে উপকার হলে উপকার করতে হবে, তাই না? তাই উপকারের জন্য আমরা চেষ্টা করি। কি হলো? এরকম কলমটা লিখবে, হ্যাঁ লিখছে। এরকম তিনটা ফেজ একটা জেনারেটর, এইখানে দিলাম আঁকলাম, এটা উল্টাপাল্টা আঁকা হলো। আমরা এতক্ষণ ধরে কি বলতেছিলাম? এটা নিউট্রাল না, এটা ওয়াই কানেকশন না, একটা বা স্টার কানেকশন। তোমরা জি স্যার। ওয়াই কানেকশন। যদি এখানে একটা লোড আছে, ধরো থ্রি ফেজ লোড, এখানে কানেকশন দিয়েছি আমরা, এটা যদি এই ভোল্টেজ গুলো যদি ব্যালেন্সড হয়, মানে এই লাইন টু লাইন ভোল্টেজ যদি এই ভোল্টেজটা যা এখানে, এই ভোল্টেজটা এখান থেকে এই ভোল্টেজটা যদি একই হয়, এই তিনটা ভোল্টেজ যদি একই হয়, এইখানে যদি নিউট্রালের ভিতর দিয়ে কোনো যদি গ্রাউন্ড থাকে, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কিন্তু যদি আনব্যালেন্সড হয়, আমরা সার্কিট অ্যানালাইসিস করে দেখব যে এই নিউট্রালের ভিতর দিয়ে তখন একটা কারেন্ট ফ্লো করবে। সার্কিটটা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব ভোল্টেজ কম বেশি হলেই, মানে ফেজ ভোল্টেজ গুলো আনব্যালেন্সড হয়ে যাবে, আনব্যালেন্সড হলেই তখন নিউট্রালের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই কারেন্টটা, যে নিউট্রালের কারেন্টটা যেন না বেশি হয়, সেই জন্য এখানে একটা ইম্পিডেন্স অ্যাড করা। ইম্পিডেন্স গুলো মে বি সিম্পল এ রেজিস্ট্যান্স। তাহলে কারেন্ট কম করার জন্য কি? কারেন্ট কম করার জন্য ইম্পিডেন্স দিতে হয়। কেন? আমাদের ওহমস ল বেসিক্যালি বলে তোমার ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স ইজ দ্য কারেন্ট। আমরা সেই জন্য এখানে যদি একটা রেজিস্ট্যান্স লাগাই দিই, অথবা যদি একটা ইন্ডাক্টর লাগাই দিই, অথবা এই দুইটা যদি প্যারালাল কম্বিনেশন আমরা করি, তাহলে কি হবে? কারেন্টের মান কমে যাবে। এই জন্য এটাকে বলে কি? কারেন্ট লিমিটিং ইম্পিডেন্স। কারেন্ট লিমিটিং ইম্পিডেন্স কিছুটা বোঝা গেছে, তাই না স্যার? জি স্যার, অনেকটা বুঝতে পারছি, কিন্তু স্যার জি প্রশ্ন স্যার, হচ্ছে thank যে you, আমরা স্যার। যদি নিউট্রালকে কারেন্ট মানে নিউট্রালের মাধ্যমে যদি কারেন্ট যাতে না দেই, তাহলে কি আনব্যালেন্সটা ব্যালেন্স হবে? নিউট্রালের ভিতর না, আপনার প্রশ্ন অন্য। এতক্ষণ যে প্রশ্ন করেছিলেন ওই উত্তরটা বুঝেছেন কিনা? প্রথম কথা হচ্ছে, জি if স্যার, ওইটা the বুঝছি। system if the system is balanced, there will be no, এটা সিম্পল কথা। যদি আপনি সার্কিট অ্যানালাইসিস করে ব্যালেন্সড হলে এখান দিয়ে কারেন্ট সবগুলোতে সমান, তো একই ভোল্টেজ, তাহলে একই কারেন্ট ফ্লো করবে। সুতরাং এই নিউট্রালের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে না, মানে এই তিনটার যোগফল কি হবে? জিরো হবে। তখন নিউট্রালের ভিতর দিয়ে এখানে ভোল্টেজটা জিরো হবে। আর কিন্তু কি হবে? ভোল্টেজ মানে গ্রাউন্ড থেকে পর্যন্ত ভোল্টেজটা জিরো হবে, হ্যাঁ? তখন এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এখন যদি এরকম হয় কি, যে যদি আনব্যালেন্সড হয়ে যায়, তখন এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে। এটাই হচ্ছে কথা। এখন আপনার কথা হলো যে, কি কথাটা আবার বলেন তো? আমরা যদি নিউট্রাল দিয়ে কারেন্ট যেতে না দিই, তাহলে কি আনব্যালেন্সটা ব্যালেন্সে পরিণত আবার ফেরত আসবে? হ্যাঁ হ্যাঁ, না, যদি এই নিউট্রালের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে না দেন, তাহলে উপায় হচ্ছে একটা হচ্ছে ব্যালেন্স করতে হবে।
এটার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা এইখানে এনার্জি কনভার্সন অনেক কিছুটা শিখাইছিলাম। কি শিখাইছিলাম? যে যদি এরকম ওয়াই ট্রান্সফরমার, 3 ফেজ ট্রান্সফরমার থাকে আর এটা যদি আনব্যালেন্স লোড হয় তখন এইটা আনব্যালেন্সড হয়ে যায়, ফেজ ভোল্টেজগুলো আনব্যালেন্সড হয়, হারমোনিক্স হয়, ইত্যাদি হয়। এটার সলিউশন কি? এটাকে গ্রাউন্ড করে দিতে হয়, ট্রান্সফরমারটাকে সলিডলি গ্রাউন্ড করে দিতে হয়। অথবা এখানে জেনারেটরের বেলায় একটা কি হয়, রিঅ্যাক্টর বসাতে হয় অথবা রেজিস্ট্যান্স দিতে হয়। ট্রান্সফরমার বেলায় ইউজুয়ালি সলিডলি গ্রাউন্ড করে। স্যার তাহলে আমরা আমাদের কথাবার্তায় যাই, ফিরে যাই। জি স্যার। ফিরে গেলে এটাকে ছোট করতে হবে না, করি। তাহলে এটা আমাদের বক্তব্য হলো এখানে একটা প্রবলেম দিয়েছে, এই প্রবলেমটা সলভ করতে হবে। বলেন, পড়েন প্রবলেমটা। সিয়ার আছো? রাফি? ওই রাফি, রাফি আসে নাই নাকি বলো তো? এসছে? আছে, ও নেটের প্রবলেম করছে। ওর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। সাইফুল, সাইফুল আছো? জি স্যার, সবাই আছে। সবাই আছে। আপনি কে জি যে স্যার। কথা বলেন? স্যার আরজু। আরজু, তাহলে আরজু পড়ো মা, এটা যে লেখা আছে প্রবলেম আমরা শুনি। Draw কি a লেখা? single line diagram for a system considering of two generators consisting of two generators, one grounded through a reactor, তারপর and one through a resistor are connected to a bus. এটা কি বাস স্যার? হ্যাঁ বাস। And through a step up বাস ট্রান্সফরমার, to a transmission line. Another generator grounded through a reactor is connected to a bus and through a step up transformer to the opposite end of the transmission line. A load is connected to each bus. তাহলে কি বললো? বললো যে একটা সিঙ্গেল, একে সরল ভাবে বললে বোঝা যায় যে একটা সিস্টেম আছে, পাওয়ার সিস্টেম আছে। এই পাওয়ার সিস্টেমে কি আছে? দুইটা জেনারেটর আছে। এই জেনারেটরটা আবার কোয়ালিফাই করছে কেমন? এর যে নিউট্রাল আছে, একটা জেনারেটরের নিউট্রালে একটা রিঅ্যাক্টর কানেক্ট করা আছে আর একটা রেজিস্টার, আর একটা জেনারেটর একটা নিউট্রালে রেজিস্টার কানেক্ট করা আছে। এই দুইটা জেনারেটর একসাথে আবার একটা বাসের সাথে কানেক্টেড। তারপর সেই বাস থেকে কি হয়েছে, একটা স্টেপ অফ ট্রান্সফরমারের মধ্য দিয়ে একটা ট্রান্সমিশন লাইনের সাথে কানেকশন আছে। তারপরে বললো কি অ্যানাদার জেনারেটর, আর একটা জেনারেটর করলো কি, এটার নিউট্রালটা আবার এই থ্রো এ রিঅ্যাক্টর কি হচ্ছে গ্রাউন্ডেড আছে, আর এইটা কি হচ্ছে কানেক্টেড টু অ্যানাদার বাস, আরেকটা বাসের সাথে কানেক্টেড। আর এটাও থ্রো এ স্টেপ অফ ট্রান্সফরমার, ওই যে ট্রান্সমিশন লাইনের একদিকে দুইটা জেনারেটর কানেক্টর ছিল, এটা অন্য সাইডে কানেকশন আছে। বুঝা গেল? Draw a single line diagram for a system consisting of two generators, one grounded through a reactor and one through a resistor are connected to a bus. তার মানে যে two generators are connected to a bus, মাঝখানে তাদের কোয়ালিফাইং কথাবার্তাগুলো বলেছে। Through a step of transformer to a transmission line. আবার বলছে another generators কি হয় is connected to a bus and through a step of transformer to the opposite end of the transmission line. আর a load is connected to each bus. আমরা এটা আঁকার চেষ্টা করি, আমাদের হাতে খুব কম সময়। আমাকে আজকের মধ্যে কিছু ম্যাথ সলভ করতে পারবো?
এক সেকেন্ড সময় দাও। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, তুমি 10 মিনিট পরে ফোন দাও, 15 মিনিট পরে, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ঠিক 15 মিনিট পরে ফোন দিবে। তাহলে কি হলো স্যার, তোমাদের এক ছেলে ফোন দিয়েছে। তাহলে এটা আমার আঁকার চেষ্টা করি। কি বললে আরেকজন, কি বলছিলে? এটা হে, কি কালকে করা যায়? মানে পরের ক্লাসে করা যায়? জি স্যার, আমাদের আবার আরেকটা ক্লাস আছে তো, অলরেডি 22 বেজে গেছে, টাইম খুব তাই- কম। হ্যাঁ, এখন আর এক যে 8 মিনিট সময় আছে, এই 8 মিনিট সময় কি আমরা ইউজ করতে পারি? হ্যাঁ, 8 মিনিট জি স্যার পারি, কিন্তু কারো যদি সমস্যা থাকে তো প্রশ্ন উত্তরে তো আবার সময় লেগে যাবে, এই জন্যই বলছিলাম স্যার। যদি প্রশ্ন উত্তরের সময় লাগে সেটা দেখবো আমরা বিবেচনা। আমরা তাহলে করি কি, এই যে নেটওয়ার্কটা আঁকাচ্ছে, একটা প্রথমে বলছে জেনারেটর সিম্বল স্যার। কি, এরকম গোল চিহ্ন। আর একটা জেনারেটর, দুইটা এঁকে দিলাম। এটা কোনটা কোন রকম বোঝার জন্য এখানে 1 নম্বর দিলাম, এখানে 2 নম্বর দিলাম। এই জেনারেটরটা কি হয়, আর এই জেনারেটর দুইটা মিলিয়ে একটা বাসের সাথে কানেক্টেড, এরকম একটা বাস আঁকলাম। বাস মানে যার ভিতরে সব জায়গাতে পটেনশিয়াল একরকম, ঠিক আছে? বাস মানে তো এখানে বাস বোঝা যাচ্ছে তাই না স্যার? হ্যাঁ, একটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট, যেখানে অনেকগুলো টার্মিনাল কানেক্ট করা যায়। যে যেমন তোমার একটা মাল্টিপ্লাগ থাকে না, ওখানে অনেকগুলো কানেকশন দাও, সব জায়গাতে সবটা পয়েন্টই তো একই ভোল্টেজ পাও, তাই না? জি সেরকম স্যার। এটা বাস। এটা একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কানেক্টেড, ওয়াই কানেকশন। এই দ্বিতীয় জেনারেটরটা একটা রিঅ্যাক্টরের থ্রু দিয়ে কানেক্টেড বলা হয়েছে। তারপর বলছে থ্রো এ ট্রান্সফরমার, স্টেপ অফ ট্রান্সফরমার। কি গন্ডগোল করছে কেন, এখানে কি আসলো? এই থ্রো এ স্টেপ ট্রান্সফরমারের সিম্বল কি, এরকম এরকম সিম্বল, এটা ট্রান্সফরমার সিম্বল। এই ট্রান্সফরমার কিসের সাথে, থ্রো এ স্টেপ অফ ট্রান্সফরমার, এই দুইটা জেনারেটর কানেক্টেড কিসের সাথে, একটা ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন কেমন করে আঁকতে হয়, সলিড লাইন এঁকে দিলাম। তারপরে বলছে কি, শোনা যাচ্ছে? তারপরে বলছে এখানে আর একটা জেনারেটর আছে, 3 নম্বর জেনারেটর নাম দিলাম। এইটা গ্রাউন্ডেড থ্রো এ রিঅ্যাক্টর এঁকে দিলাম, গ্রাউন্ড করে দিলাম। এটাও কানেক্টেড টু এ বাস আঁকলাম। এটাও কানেক্টেড টু দি অপোজিট এন্ড অফ দি ট্রান্সমিশন লাইন থ্রু এ স্টেপ অফ ট্রান্সফরমার, কানেকশন দিয়ে দিলাম। তারপরে আমরা বলছে কি, প্রত্যেকটা বাসে একটা করে লোড কানেক্ট আছে, লোডের সিম্বল এইরকম, ফিডার লোড একটা কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের এইটাই হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অফ দ্যাট প্রবলেম। আমাদের হাতে এখনো 5 মিনিট সময় আছে, বুঝেছো? কার কোনো প্রশ্ন? জি স্যার। জি স্যার। এখানে কি পাওয়ার সার্কিট ব্রেকার হবে না? আপনার কথাটা বুঝতে পারিনি আমি। আমি ছোট স্যার এই করে যে প্রবলেমটা সলভ করতে এখানে কি পাওয়ার সার্কিট ব্রেকার হবে না? সার্কিট ব্রেকার তো আপনার- বলেনি। হ্যাঁ, সার্কিট ব্রেকার হবে, এটা ডেফিনেটলি হবে, কিন্তু আমাদেরকে বলেনি। অযথা যে কথা বলেনি আমরা শুনতে লিখতে যাব কেন? যদি বেশি আমরা লিখতে Okay, sir. যাই, সেটা তো বলেনি আমাদের। এখানে এটা প্রবলেমটা আবার করি। Draw a single line diagram for a system consisting of 2 generators. দুইটা জেনারেটর আছে, এরকম একটা সিস্টেম। এই জেনারেটর গুলো কি, একটা গ্রাউন্ডেড থ্রু রিঅ্যাক্টর আর একটা হচ্ছে থ্রু রেজিস্টার। এই দুই জেনারেটর কি হয়েছে, কানেক্টেড টু এ বাস, একটা বাসের সাথে কানেকশন, একটা বাসের সাথে কানেকশন আমরা দিয়েছি না, একটা বাসের সাথে কানেকশন, দুইটা জেনারেটরকে একটা বাসের সাথে কানেকশন দিয়েছি। একটা কি আছে, এই যে একটা রেজিস্টারের সাথে, এটা নি তাহলে বুঝুন, একটা আছে রেজিস্টার দিয়ে গ্রাউন্ডেড,
আর একটা রিঅ্যাক্টর দিয়ে গ্রাউন্ডেড, এই দুইটাকে কানেকশন করেছে একটা বাসের সাথে। তারপর কি, তারপর তারপর ট্রান্সমিশন লাইনের সাথে কানেক্টেড থ্রু স্টেপ অফ ট্রান্সফরমার। তাহলে আগে স্টেপ অফ ট্রান্সফরমারটা গেছি, তারপর ট্রান্সমিশন লাইনে গেছি, তারপরে বলছে আরেকটা জেনারেটর, ওই জেনারেটরটাকে একইভাবে এর সাথে কানেকশন হয়েছে। এবার কি বলেন, আপনার প্রশ্ন স্যার কি বলেন? আমরা যে স্যার রেজিস্টার ইন্ডাক্টরটা যে আট করছি স্যার, এগুলো কি জেনারেটরের সাথে কানেক্ট হবে না এভাবেই থাকবে? এটা জেনারেটর তো আমরা দেখাই, জেনারেটর কানেকশন তো আমরা জেনারেটর ইকুইভ্যালেন্ট সার্কিট তো এখানে দেখাইনি স্যার, আমরা জাস্ট দেখাচ্ছি এই সিম্বলিক্যালি জেনারেটরটা এরকম ওয়াই কানেক্টেড এবং তার নিউট্রাল থেকে একটা কারেন্ট লিমিটিং রেজিস্টার অথবা কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর আছে। আমাদের হাতে এখনো 3 মিনিট সময় আছে, কাউরি কোনো প্রশ্ন থাকলে করেন। নো কোয়েশ্চেনস স্যার। এই কে, তুমি তো নো কোশ্চেন, তোমার আর যা আছে ওরা তো পয়সা দিয়ে পড়ছে না, ওদের প্রশ্ন স্যার এটা তো স্যার আমরা আট করলাম স্যার, এটা করলাম, এখান থেকে স্যার আমরা বাইর করব কি স্যার, মানে এখানে আমরা এটা সিঙ্গেল এখানে তো লাইন শুধু ডায়াগ্রাম না, ড্রয়িংই করতে পারি। এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তাই তো? জি স্যার। জি স্যার। এটাতে আমাদের একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকেছি আমরা, আঁকলাম না? কোথায়? এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আঁকার আগে আমরা পড়েছি যে এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার সাহেবকে একটা সিগনিফিকেন্ট ইনফরমেশন পৌঁছানো ইন এ কনসাইজ ফর্ম, খুব সংক্ষেপে একটা ইনফরমেশন তার টেবিলে হাজির করা। এই জন্যই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকা হয়। আরো 2 মিনিট সময় আছে, যদি আপনাদের কোনো এই প্রশ্ন না থাকে তাহলে আমার একটা সাজেশন যে আপনারা ক্লাসে আসার সময় ওই যে নাম আর আইডি দিয়ে ঢুকবেন, ক্লাসের পুরো লেকচারটা শুনবেন, শুনে আমরা ক্লাসে কিন্তু প্রত্যেক দিনই আপনাদের ক্লাস লেকচারটা, ভিডিও লেকচারটা আপলোড করে দিই অ্যাট দ্য এন্ড অফ দি ক্লাস। আমার 2টা ক্লাস থাকে, আমি তারপরে 9টার দিকে, রাত 9টার দিকে এটা আপলোড সাথে সাথে আবার করা যায় না, করলে হবে কি ওটা কনভার্টেড হয় না, এটাকে কনভার্ট করতে হয়, কনভার্ট হয় নিজে নিজেই, তো কনভার্টেড হয়ে গেলে তারপর আপলোড করতে হয়। আপনারা অবসর সময়ে লেকচারটা আবার পুরো 1.5 ঘন্টা সময় শুনলেন, তারপরে ক্লাস নোটটা, অথবা ক্লাস নোটটা আগে দেখলেন, তারপরে লেকচারটা শুনতে থাকলেন, লেকচার শুনলে দেখবেন আপনার সবগুলো পরিষ্কার। তারপরে বই খুললেন, বই খুলে দেখে পড়লেন, তাহলে আরো ডিটেলস লেখা থাকে, সেখান থেকে বোঝা যাবে। আমাদের হাতে সময় নেই, তাহলে লেটস লিভ টুডে। এরপরে কি ক্লাস আছে আপনাদের? সলিড স্টেট ডিভাইস। সলিড আমাদের একটা সমস্যা আছে, আমাদের যখন ক্লাসগুলো স্যার লং টাইমের, যেখানে আমাদের স্যার মোবাইলের চার্জিং ব্যাকআপটা নিয়ে সমস্যা আছে। সমস্যা অনেক, তাই না? আমি আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যেটার সলিউশন আমার হাতে নাই, সেই সলিউশন, সেই প্রবলেমটা আপনারা এখানে ডিসকাস করিয়েন না। আপনার ব্যাটারি চার্জ থাকে না, এটা সলিউশন দিতে হবে। স্যার আমাদের ল্যাব ক্লাসটা 9 ঘন্টা দিছে একদিনে, এটা আমরা কিভাবে করব স্যার? আমাদের তো এত ব্যাকআপ নাই চার্জের 9 ঘন্টা ক্লাস করতে হবে স্যার। 9 ঘন্টা ক্লাস করতে হবে আপনাদের, মানে ইয়েতে, ওইটা কিন্তু প্র্যাকটিক্যালি করার সময় আপনাদের। ফোন ক্লাস করতে করতে ফোন অনেক গরম হয়ে যায় স্যার আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের একদিনেই ল্যাবগুলো সব দিয়েছে, আর সেটা স্যার টানা 9 ঘন্টা, আর সেটা অনলাইনে স্যার। অনলাইনে করার প্রথমে ওইটা শিখানো হবে, তারপর এই ল্যাবগুলো কিন্তু ফিজিক্যালি করা হবে। আপনাদের জন্য এই ইউনিভার্সিটি অনেক কষ্ট করেছে, কষ্ট করে আপনারা দেখবেন খুব সুন্দর ভিডিও তৈরি করেছে, এক্সপেরিমেন্টটা করে দেখাচ্ছে যে কিভাবে এক্সপেরিমেন্টটা করতে হবে। তারপর এই নলেজ নিয়ে আপনাকে যেন বেশি দিন না আসতে হয়, একদিন এসেই পুরো এই 8টা 7টা 8টা এক্সপেরিমেন্ট আপনি একবারে বসে
সকাল থেকে বিকাল পর্যন্ত করে চলে গেলেন। অনেকে গ্রামে থাকে, সকালবেলা বাসায় আসলো, সব এক্সপেরিমেন্টেশন করে বিকালবেলা বাড়ি চলে গেল। যাক, ওইটা আমি বলতে পারবো না অত ডিটেলস, আপনি এর সাথে কোঅর্ডিনেটরের সাথে কথা বলুন। আমি এটুকু বলে শেষ করি আজকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে? ওয়ালাইকুম জি স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, নেক্সট উইকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম। ইনশাআল্লাহ স্যার। জি স্যার। আসসালামু